প্রেমের পাঁচফোড়ন সিজন 2 লিখেছেন আফনান লারা। পর্ব সংখ্যা 5। বেশি না, শুধু 2টা পাতা ছিঁড়ছি। থাকো ওখানে, আমি আসতেছি, একদম নড়বা না। শান্ত রুম থেকে বেরিয়ে বাগানে এসে দেখলো আহানা উধাও, ছিটে ফোটা চিহ্নও নেই। শান্ত রেগে মেগে বাসার দিকে গিয়ে বুয়াকে বলল বিরিয়ানি রাতে, আজ দুপুরের জন্য, আর এখন রুটি ভাজি ডিম এসব তৈরি করতে। ওর ক্লায়েন্ট আসতেছে তাই। আহানা বাসার বাইরে লুকিয়ে পড়েছিল। শান্ত চলে গেলে দেখে সে ভেতরে চলে আসলো। আবার বাপরে বাপ, এক বাচ্চা বেঁচেছি, আর একটুর জন্য জ্যান্ত কবরই দিয়ে দিত আমাকে। একটা ক্যাব এসে থামলো শান্তদের বাসার গেটের বাইরে। আহানা পেছন ফিরে সেদিকে তাকিয়ে আছে। একটা বেলু লোক বের হয়েছে ক্যাব থেকে, পরনে কোট প্যান্ট, আবার ছাগইল্লা দাঁড়িয়েও আছে দেখছি। লোকটা আসতেই দারোয়ান গেট খুলে দিল। আহানা এখনো লোকটাকে দেখে যাচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত। লোকটা ভেতরে ঢুকে আহানার দিকে তাকিয়ে দেখে নিল একবার। আহানার গায়ে হালকা সবুজ রঙের 3 পিস একটা, আর হাতে আম পাতা, চুল উস্কো খুস্কো। লোকটা তার টাই ঠিক করে বললেন, শান্তর কি হন? আহানা চোখ বড় করে তাকিয়ে বলল, কি কি বললেন? এটা আবার কোন দেশের ভাষা? লোকটা হেসে বলল, আমি জেমস স্টেভেন। কি কয় এই বেড়া, কিছুই তো বুঝি না। শান্ত দূর থেকে জ্যাকেট পরে আসতে আসতে বলতেছে, আপনাকে স্বাগত মিস্টার জেমস স্টেভেন। আহানা চোখটা বড় করে ভাবলো, তারে কি ঘুমে ধরলো নাকি চোখ ভালো করে ডলে। আবার ভাবলো, হঠাৎ করে মানুষের মুখের ভাষা উল্টাপাল্টা শুনতেছি কেন। কানে আঙুল দিয়ে খুঁচিয়ে আবারও শোনার চেষ্টা করলো সে। লোকটা এবার বলতেছে, এই মেয়েটা তোমার কি হয়? শান্ত গুগল সার্চ করে কথাটা মানে বের করে মুচকি হাসলো। তারপর বলল, আমার রিলেটিভ। লোকটা ওহ বলে শান্তর সাথে বাসার দিকে চলে গেল। আহানা ভ্রু কুঁচকে ভাবতেছে, এলিয়েনের মতো কি কথা বলল এরা, এতক্ষণ ধরে কিছুই তো বুঝলাম না আমি। শান্ত মিস্টার জেমসকে সোফায় বসতে বলে বুয়াকে ডাক দিল। আহানা চোরের মতো পা টিপে টিপে সামনে দিয়ে হেঁটে মায়ের কাছে চলে এসেছে। তারপর মাকে সবটা খুলে বলার পর থেকে মা হাসতেছে ওর কাজের কথা শুনে। শান্ত মিস্টার জেমসকে নিয়ে আলোচনা করতে করতে নাস্তা করতেছে। আহানা দরজার কোণায় উকি দিয়ে তাদের কথা শুনে এর অর্থ বের করায় ব্যস্ত। পরে আগামাথা কিছু না বুঝে একটু একটু করে পা বাড়িয়ে সে শান্ত রুমের দিকে চলল। প্রতিদিন শান্ত দরজা লক করে রাখে, এখন এতে সে রহস্যের গন্ধ পেয়েছে, তাই একবার শান্ত রুমটা ভালো করে দেখবে। সে রুমে ঢুকে দরজাটা আলতো করে আটকে ফেললো আহানা, যাতে কেউ সন্দেহ না করে। তারপর চোখ বুলিয়ে রুমটা দেখে মগ্ন হলো সে। রুমটা পুরো হলুদ কালারের রং করা, আর বিছানার চাদরটাও পুরো হলুদ রঙের। গন্ডারটা মনে হয় হলুদ অনেক পছন্দ। আহানা এবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর নিজেকে একবার দেখে নিয়ে চুল ঠিক করে দাঁত কেলিয়ে বারান্দার দিকে চলল। শান্ত খাওয়া শেষ করে জেমসকে বসতে বলে নিজের রুমের দিকে আসতেছে। আহানা চারিদিক হেঁটে হেঁটে দেখে চলে যাওয়ার জন্য দরজা খুলতেই দেখলো শান্ত আসতেছে করিডর দিয়ে। শান্তকে আসতে দেখে চোখ বড় করে সে দরজার পেছনে লুকিয়ে পড়লো জলদি করে। শান্ত রুমে এসে আলমারি থেকে একটা ফাইল বের করে তারপর অফিসে পরে যাওয়ার শার্ট বের করলো। এরপর বিছানায় সেগুলো রেখে গায়ের জামা সব এক এক করে খুলতেছে সে, রেডি হয়ে অফিসে যাবে। আহানা গভীর ভাবনায় আছে, কোন দিকে যাবে, কি করবে সেটাই ভেবে পাচ্ছে না।
সে শান্ত গায়ের জ্যাকেটটা খুলতেই ওর মনে হলো রুমের অন্য কেউ আছে। কড়া দৃষ্টিতে সে দরজার পেছনের দিকে তাকালো। আহানা দুহাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। তুমি? আহানা শান্তর ধমকে মুখ থেকে হাত সরিয়ে বলল, সরি, অ্যাক্সিডেন্টলি আপনার রুমে ঢুকে পড়েছি আর অ্যাক্সিডেন্টলি আটকেও গেছি। বাই বাই। কথাগুলো বলে আহানা এক দৌড়ে পালালো। শান্ত হাঁটতে শার্ট নিয়ে ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। এই মেয়েটার মাথা পুরাই নষ্ট। আহানা হাঁপাতে হাঁপাতে ড্রয়িং রুমের সামনে দিয়ে মায়ের কাছে যাচ্ছিল। তখনই মিস্টার জেমস হেসে ওর দিকে তাকালো কিছু বলার জন্য। আহানা প্রচন্ড রেগে আছে। জেমস কিছু বলার আগে সে বলল, তাইল্লা দলা, চুপ থাক। তোর লটর পটর ভাষা আমি বুঝবো না। হুদাই আমাকে এসব ভাষায় কিছু বলতে আসবি না, বেল্লার ঘরের বেল্লা। হুঁ। কথা শেষ করে আহানা ভেতরের রুমে চলে গেল। মিস্টার জেমস থ হয়ে বসে আছেন। আহানা কি বলল তার এক শব্দ তিনি বুঝলেন না। এখন তার মনে হচ্ছে শান্তকে যখন তিনি তার ভাষার কথা বললেন তখন শান্তর কেমন মনে হয়। তারপরে গুগল ট্রান্সলেট বের করে আহানা যা বলল তার থেকে বেল্লা শব্দটা মনে আছে তার। সেটা লিখতেই থাইল্যান্ড ভাষায় অনুবাদ হইল বেল্লা অর্থ বেলু। উনি তো চোখ বড় করে কিছুক্ষণ চেয়ে রইলেন। এই মেয়েটা আমাকে বেলু বলল। শান্ত রেডি হয়ে এসে জেমসকে নিয়ে অফিসের দিকে চলে গেছে। মা আর আহানার আম্মু গল্প করতেছে। আহানা রুমের দরজা ভালো করে লাগিয়ে শাড়ি পরা প্র্যাকটিস করতেছে। সবাই ঠিক আছে কিন্তু শাড়ির কুচি, সবই ঠিক আছে কিন্তু শাড়ির কুচি সমান সমান হয় না কেন? আর আঁচলটা বারবার পড়ে যাচ্ছে কেন? কি ঝামেলা? আহানা এই নিয়ে 100বার ট্রাই করেছে, 17বার ট্রাই করেছে। একবার কুচি ঠিক হয় না তো একবার আঁচল পড়ে যায়, আর নয়তো আরেকবার দেখে পুরা শাড়ি সে উল্টে পড়েছে। হাঁপাতে হাঁপাতে আবারও চেষ্টা করছে সে। 1 2 3 4 কুচি তো ঠিক হলো, তবে কুচি গুছিয়ে কোমরে গুজে দিলে এমন ফুলে থাকে কেন? মনে হয় যেন আমি গর্ভবতী। মাকে কত করে বললাম শিখায় দাও, কিন্তু না, মা তো গল্প করায় ব্যস্ত। রিপা আপু বুয়ার সাথে রান্নাঘরে কাজ করছে, তাকে জ্বালানো যাবে না। করব তো কি কি করব? আমি বরং এক কাজ করি, আমাদের বাসায় গিয়ে আমার আরেকটা জামা নিয়ে আসি, তাহলেই হলো। আহানা শাড়িটা রেখে তার জামা পরে মাকে বলে বেরিয়ে পড়লো। বাসা থেকে একটা জামা নিয়ে ফেরত আসবে। আবার শান্তর মা বলেছে আজও এখানে থেকে যেতে। আহানা বাসায় এসে দরজা খুলে নিজের একটা জামা নিয়ে আবার বের হয়ে দরজায় তালা লাগিয়ে পেছন ফিরতেই দেখলো রতন দাঁড়িয়ে আছে ওর সামনে, পান চিবাচ্ছে। আহানা ভ্রু কুচকে পাশ দিয়ে হেঁটে চলে যেতে নিতেই রতন পথ আটকালো ওর। কি ব্যাপার আহানা? কাল রাতে নাকি তোমরা বাসায় ছিলা না, তো এখন এলা তো আবার কই যাচ্ছ? কোথাও না, সর আমার পথ থেকে। আগে আমার কথার উত্তর দাও, তারপর যেতে দেব। আহানা রেগে মেগে রতনকে এক ধাক্কা দিয়ে বলল, আমি যেখানে খুশি সেখানেই থাকবো, তাতে তোর কি বেয়াদব? জাহান্নামে যা তুই। রতন চুপ করে তাকিয়ে রইল আহানার দিকে। আহানা আর পেছন ফিরে তাকালো না। রতনকে মনে মনে বকতে বকতে সোজা শান্তদের বাসায় ফিরে আসলো সে। রতন আজ কয়েক বছর ধরে ওকে জ্বালাচ্ছে। ওদের এলাকার 1 নম্বরের স্যাঁচরা একটা ছেলে, দালালি করে সংসার চালায়, কত মেয়েকে উঠায় নিয়ে গেছে, কিন্তু সে আহানার প্রতি দুর্বল। আহানার রাগ তার ভালো লাগে সব সময়। মোট কথা আহানাকেই ভালো লাগে তার। আহানা ওকে দু চোখে দেখতে পারে না, কারণ এর চরিত্রের সম্পর্কে এ টু জেড জানে সে। আহানা বাসায় ফিরতেই দেখলো শান্ত অফিস থেকে ফিরে এখন জেমসকে তার সূর্যমুখী বাগান দেখাচ্ছে। আহানা গাল ভেটকিয়ে পাশ দিয়ে চলে গেল। রুমে এসে তার জামাটা নিয়ে পরতে নিতেই মা বলল শাড়িটা পরিয়ে দেবে। আহানা তো মহা খুশি। মা ওকে খুব সুন্দর করে খয়েরি রঙের শাড়িটা পরিয়ে দিল। আহানা আয়নার সামনে নিজেকে দেখে বলল, মা আমাকে তো সেই লাগছে।
এই জন্যই তো বলে শাড়িতেই নারী। আমি আন্টিকে দেখিয়ে আসি। আচ্ছা যা। আহানা খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে শান্তর মায়ের রুমের দিকে চলল। উনি আহানাকে দেখে মুচকি হাসলেন। তারপর তার বিছানার পাশে ছোট্ট চারতাকের ড্রয়ার থেকে একটা কাজল বের করে আহানার কানের পাশে ফোঁটা দিয়ে দিল। আহানা ওনাকে দেখিয়ে এবার যাচ্ছে রিপাকে দেখাতে, তখন শান্ত সামনে পড়লো। আহানা দাঁত কেলিয়ে বলল, দেখছেন আমি শাড়ি পরেছি। ও আচ্ছা তুমি। আমি তো ভাবলাম পাগলা গারোতে পাগল বাসায় ঢুকে পড়ে লাফিয়ে লাফিয়ে এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে। আমি পাগল? যাক, তাহলে স্বীকার করলে যে তুমি পাগল। আপনি পাগল, সাথে করে পাগল নিয়ে ঘুরেন বেল্লা। জেমস আবারও বেল্লা কথাটা শুনে বুঝলেন তাকে আবারও বেলু বলল আহানা। তাই সে ভ্রু কুঁচকে তাকালো আহানার দিকে। আহানা মুখ বাঁকিয়ে বলল, কি বেল্লা কইলাম যে তোর গায়ে লাগছে বুঝিস? তোরে বেল্লা কইছি যে। লোকটা মুখ বাঁকিয়ে শান্তর দিকে তাকিয়ে বলল, বেলু বলল আমাকে, সেটা তো বুঝলাম, কিন্তু এখন আবার কি বলল? শান্ত পড়ল মহা বিপদে, কারণ তার ফোন তার রুমে। এখন জেমস কি বলল তার আগামাথা কিছুই বুঝলো না সে। আহানা দাঁত কেলিয়ে বলল, হয়তো আপনি বুঝেননি আপনাকে কি বলেছে, কিন্তু আমি বুঝেছি। কি বলেছে? বলেছে ফাটা টি শার্ট। শান্ত রেগে আহানার চুল টেনে ধরে বলল, ভাগো এখান থেকে, সারাদিন বাদরামি করে বেড়ায়। আহানা নিজের চুল থেকে শান্তর হাত ছাড়িয়ে মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে গেছে। বিরিয়ানি রান্না হচ্ছে, তার সাথে ইলিশ মাছের দো পেঁয়াজা, চিংড়ি মাছের মালাইকারি, ভাতও আছে। আহানা সব দেখে আবার মায়ের কাছে চলে আসলো। জেমস বাঙালি খাবার খেয়ে অনেক খুশি। সে খুশি খুশি চলেও গেছে। ডিল ফাইনাল। বিকাল হয়ে গেছে। আহানা টিভি খুলে বসে একটা মুভি দেখতেছে। নিতু পপকর্ন নিয়ে এসে ওর সাথে বসে আলাপ শুরু করেছে। মা আর শান্তর মা বাগানে ঘুরতে গেছেন, আর শান্ত নিজের রুমে টিভি দেখছে। নিতু আহানার হাত ধরে সোফা থেকে নামিয়ে বলল তাকে ছবিতে যে গান চলছে সেই গানের নাচটা কপি শিখিয়ে দিতে। আহানা বলল পারবে না এখন, তাই নিতু কান্নাকাটি জুড়ে দিয়েছে। আহানা বাধ্য হয়ে বলল তাকে কপি করতে। তারপর শাড়ির আঁচল কোমরে গুজে সে ফ্লোরে দাঁড়িয়ে মুভির নায়িকাটার মতো নাচা শুরু করলো। সাথে নিতুও নাচতেছে। দুম দুম আওয়াজ পেয়ে শান্ত টিভি অফ করলো। টিভি অফ করায় আওয়াজটা আরো জোরে শোনা যাচ্ছে। তাই সে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দেখলো আহানা নিত্যকে নাচ শেখাচ্ছে। শান্ত ভ্রু কুঁচকে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে নাটক দেখে যাচ্ছে। আহানা বলতেছে, প্রথমে ডান পা উঁচু করবি, তারপর বাম পা। শান্ত হাসতে হাসতে বলল, তারপর ধপাস। আহানা নাচ শেখানো থামিয়ে পেছন ফিরে শান্তর দিকে তাকালো। নিতুও হেসে দিয়েছে শান্তর সাথে সাথে। আহানা মুখ বাঁকিয়ে বলল, তো আপনি শেখান তাহলে। নিজেকে কি মনে করেন? নাচের নতও জানেন না, আর আপনি আসছেন আমাকে ভেটকাইতে? তোমার চাইতেও জোস নাচ আমি নিতুকে শেখাতে পারবো। তে শেখান দেখি কেমন অস্কার জেতা নাচ শেখাতে পারেন আপনি। শান্ত নিজের ফোনে একটা ইংলিশ গান প্লে করে নিতুকে বলল ওরে কপি করতে। নিতু প্রথমে হাত হাত একটা ঘুরিয়ে এখান দিয়ে এনে ওখান দিয়ে আনবা, তারপর ঘুরিয়ে তোমার ভাইয়ের গালে চড় বসিয়ে দিবা। শান্ত আহানার দিকে তাকিয়ে রেগে এক দৌড়ানি দিল। আহানা শাড়ির কুচি ধরে দৌড় মেরেছে ততক্ষণ। এই খবরদার, দৌড়াতে দৌড়াতে আমার সূর্যমুখী ফুলের বাগানে ঢুকবা না বলে দিচ্ছি। তাহলে আমাকে দৌড়ানি দেওয়া অফ দেন। ফাইন, যাও, মাফ করে দিলাম। আহানা থেমে গিয়ে বলল, মাফ? কিসের মাফ? আমি আপনার থেকে মাফ চাইনি। তাহলে আজ তোমার রক্ষে নেই। কি করবেন? আমাকে কিছু করলে আপনার সূর্যমুখী বাগান আমি ধ্বংস করে দেব। তারপর তোমাকে আমি ছেড়ে দিব, তাই না? তোমাকেও ধ্বংস করে দেব। আপনাকে আমি বিপদ বিদবস্ত করে দেব।
বিধবস্ত মানে? সেটা কি আবার? আপনি বিধবস্ত চিনেন না? বিধবস্ত মানে, ও আচ্ছা, ইউ মিন বিধ্বস্ত। খোদা, এই মেয়েটা এসব কি আওলা ঝাওলা কথা বলে! আমার মগজ তার জায়গা থেকে নড়ে গেছে। এই মেয়েটার কথার মানে বের করতে যাইয়া এই পাগলের সাথে আর 2 লাইন কথা বলে আমি পাগল হয়ে যাব। আহানা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি পাগল হলে আপনি পাগল হোল স্কয়ার। আমার মধ্যে পাগলের কি দেখলে তুমি? যে মানুষের সেধে পাগলের সাথে কথা বলতে আসে সে হলো আসল পাগল। তাহলে তুমি স্বীকার করেছো তুমি পাগল? তার মানে আপনিও স্বীকার করেছেন আমার সংস্পর্শে এসে আপনিও পাগল হয়ে গেছেন? এই তোরা দুজন থামবি? এরকম ঝগড়া তো শত্রু শত্রুও করে না যেটা তোরা করিস। বাপ রে বাপ, আমি আর বুবু দূর থেকে তোদের ঝগড়া দেখতেছিলাম। আমরা নিজেরাই এখন পাগল হয়ে যাব মনে হয়। আন্টি, একটা কথা বলার ছিল আপনার সাথে। হ্যাঁ বাবা বলো, বাসায় আসুন, সোফায় বসে বলতেছি। আহানার মা শান্তর সাথে বাসার ভেতরে চলে গেল। আহানা শান্তর মায়ের কাছে এসে বসেছে ঘাসের ওপর, আর ওর মা হুইল চেয়ারে। আহানার মা সোফায় বসে শান্ত গলায় বললেন, হুম বাবা বলো, কি বলবে? মিস্টার মজনু শেখ এখন চৌধুরী হয়ে গেছে আন্টি। আমার অফিসের সাথে পার্টনারশিপ করতে চায়, তাও 50/50। হা হা হা। আমি তো নাম শুনে কিছুক্ষণ ভাবনায় ছিলাম যে উনি কি সেই মজনু শেখ নামটা পাল্টে চৌধুরী হয়েছেন। চিনছি কি করে জানেন আন্টি? ইন্ডাস্ট্রির নাম শুনে আগে ছিল আয়াত লাক্সারিস গ্রুপ, আর এখন মজনু লাক্সারিস গ্রুপ। আরে ভাই, কপি করলেই ঠিক আছে, তাই বলে পুরোটা? তো তুমি কি বললে? আমি রাজি হয়ে গেলাম। এমন কেন করলে বাবা? তুমি তো জানো উনি কিরকম খারাপ লোক, তারপরেও কেন তুমি ওনার সাথে বন্ধুত্ব করতে গেছো? আরে কাঁটা দিয়ে কাঁটা তুলবো, তাই তো জেনে শুনে ফাঁদে পা ফেললাম। আর সে আমাকে আর আমার ফ্যামিলিকে চেনে না, তাই কাজটা আরো সহজ হলো আমার জন্য। আন্টি, আপনি আমাকে জাস্ট 1 মাস টাইম দেন, আপনার বাড়ি গাড়ি সব আমি ব্যাগ এনে দেব। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তাকে তার পথ দিয়ে আক্রমণ করব আমি। আপনি শুধু বলেন আপনাদের গাড়ির কি রঙের লাগবে আর বাড়ি কি রঙের লাগবে। হানার মা মুচকি হেসে বললেন, বাবা পারলে আমাদের আগের বাসা এনে দাও। ওখানে আহানার বাবার সব স্মৃতি। বাসাটা মজনু যার কাছে বিক্রি করেছে সে বিদেশ থাকে বলে বাসাটা পড়ে আছে পরিত্যক্ত। ওকে, ডোন্ট ওয়ারি, আমি সেটাই এনে দেব। আর ওই মজনুর যেটা আছে সেটাও মাটিতে মিশিয়ে দেব আমি। আমাকে একটা আশা দিলে তুমি, ভাবতেও পারিনি আদৌ এটা ফেরত পাবো কিনা। যদি পাই তাহলে খুব ভালো হতো। আপনি নিশ্চিন্তে থাকুন। আহানা উকি মেরে দরজার পাশে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করছে যে কি কথা হচ্ছে ওখানে। শান্ত কথা শেষ করে নিজের রুমে চলে গেল। আহানা সাথে সাথে মায়ের কাছে দৌড়ে এসে বলল, এতক্ষণ কি কথা হলো? মা আহানাকে সবটা বুঝিয়ে বললেন। মায়ের কথা শুনে আহানা ফিক করে হেসে দিয়ে বলল, মঘের মুলুক নাকি? দলিল করা সম্পত্তি আবার ব্যাক পাওয়া যায় নাকি? পাগলের প্রলাপ। আরে শান্ত অনেক জোর দিয়ে বলল, হলেও তো হতে পারে, কচু হবে, হুদাই আমাদের স্বপ্ন দেখাচ্ছে। আহানা রেডি হচ্ছে টিউশনি করাতে যাবে বলে। রেডি হয়ে বের হতে নিতেই দেখলো শান্তও বের হচ্ছে বাসা থেকে। নেভি ব্লু কালারের জ্যাকেট পরে ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে কারে কারে উঠলো সে। আহানা দাঁড়িয়ে ভাবলো নির্ঘাত জিএফ এর সাথে মিট করতে যাচ্ছে, কারণ আজ তো শুক্রবার, ওনার অফিস তো শুক্রবার দুপুর পর্যন্ত থাকে, রিপা আপু বলেছে। আর এখন তো বিকাল। হুম, আমার কি? আহানা সোজা হেঁটে চললো টিউশনের দিকে। পথে রিক্সা পেলে জলদি পাওয়া যাবে। এখান থেকে রিক্সা নিলে 15 মিনিট পরই চিত্রাদের বাসা। চিত্রাদের পড়িয়ে তারপর যাবে সিয়াদের বাসায়, তারপর আবার ফিরে আসবে সে। চিত্রাদের একটা প্যারাগ্রাফ লিখতে দিয়ে আহানা আনমনে ভাবতেছে শান্তর জিএফটা দেখতে জানি কি রকম। আর শান্ত কি ওকে পছন্দ করলো সে?
শান্তর মধ্যে তো আমি কোনো গুণই দেখি না। মনে হয় যে ওর পছন্দ করে, সে নিজেও একটা পাগল। হি হি হি। ম্যাম হোম বলো চিত্রা, হাসতেছেন কেন ম্যাম? কিছু না, এমনি। তুমি তোমার কাজ করো, না হলে চড় মেরে দেবো। সারাদিন খালি বক বক। আহানা, কি হয়েছে? চিত্রাকে কথা শুনে না? শুনে শুনে একটু ধমক দিতে হয় আর কি। ওর রেজাল্ট দিছে না আজকে? গ্রেড কত সেটাই তো বলতে এলাম। আহানা, আমি এত খুশি কি বলবো। এই প্রথম চিত্রা 90-এর ওপর মার্কস পেয়েছে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। যাক, আমার ধমক কাজ দিয়েছে, ধন্যবাদ দিতে হবে না। আন্টি, ও বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে একদিন, এটাই তো চাই। আন্টি খুশি মনে চলে গেলেন। আহানা আবারও ভাবনায় চলে গেল। একবার গিয়ে শান্তর জিএফটা দেখলে ভালো হতো না? মনটা কেমন খচখচ করতেছে। অবশ্য আমি তো জানি না সে এখন কোথায়। ফলো করলে ভালো হতো, কিন্তু ওনারে ফলো করতে গেলে তো আমার টিউশনে মিস যেত। আহানা চিত্রাকে পড়ানো শেষ করে বাসা থেকে বের হতেই সিয়ার আম্মু ফোন করে জানালেন তারা আজ পার্কে ঘুরতে গেছেন, তাই আজকে আহানা যেন পড়াতে না আসে। আহানা তো মহা খুশি। এখন কথা হলো সে কি করবে। তার তো মন চাচ্ছে শান্ত এখন কি করতেছে সেটার সূত্র বের করতে, কিন্তু করবে তো কি করে। পরেই তো মনে হলো রিপা জানলেও জানতে পারে যে শান্ত কোথায় গেছে। আহানা দেরি না করে বাসার দিকে ছুটলো। একটা কিউট বিকাল বেলা, বেশ লাগতেছে। তার উপর রহস্য রহস্য ভাব, সূত্রের অভাব। শান্ত রহস্য বের করব এই ভেবে বিকালটা কেন জানি আরো ভালো লাগতেছে। আহানা লাফিয়ে লাফিয়ে বাড়িতে ফিরে এসে রিপাকে কথার ছলে জিজ্ঞেস করলো, শান্ত কই গেছে? রিপা সাথে সাথে বলে দিল একটা রেস্টুরেন্টের নাম। আহানা অবাক হয়ে বলল, তুমি জানলে কি করে? রিপা বলল, শান্ত যাওয়ার সময় ওর মাকে বলে গেছে যে সে কোথায় যাচ্ছে। আহানা বাসার সামনে দাঁড়িয়ে ভাবলো সে কি রেস্টুরেন্টে যাবে নাকি যাবে না। গেলে তো অনেক ভালো হয়, শান্তর বিপক্ষে কিছু প্রমাণ পাওয়া যাবে। এরপর থেকে শান্তকে কন্ট্রোলে আনাও যাবে। ভাবতে ভাবতে সে হাতের পার্সটা ভেতরে টাকা গুনলো। গুনে গুনে 20 টাকা আছে, দুইটা 10 টাকার নোট। আর রেস্টুরেন্টটাতে যেতে 30 টাকা লাগবে। মায়ের কাছে তো কোনো টাকা নাই। আহানার কাছে টাকা আরো আছে, তবে সেগুলো তাদের বাসায়। আবার তাদের বাসায় যেতে হলে সন্ধ্যাও হয়ে যাবে। আমি বরং আসার সময় হেঁটে আসব। আহানা তাই একটা রিক্সা নিল। কোনো মতে রেস্টুরেন্টের কাছাকাছি আসলে তারপর বাকিটা হেঁটে যাওয়া যাবে এই ভেবে তো রিক্সাওয়ালা ওকে রেস্টুরেন্টের 1 কিলোমিটার আগেই নামিয়ে দিয়েছে। আহানা ওনাকে জিজ্ঞেস করলো রেস্টুরেন্টটা কোথায়। উনি বললেন সোজা গিয়ে বাম পাশে। আহানা এবার জোরে সোরে হাঁটা ধরেছে। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দালানের দিকে তাকালো। মুখ খানিকটা উঁচু করেই তাকাতে হয়েছে। এত বড় দালান, 19 থেকে 20 তলা হবে। ইয়া বড় দালান, 6 তলায় রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। মানুষ বসে গসিপ করতেছে এটাও দেখা যাচ্ছে, কারণ দেওয়ালের গ্লাস স্বচ্ছ। তো এমন ভাবা যেমন ভাবা তেমন কাজ। আহানা লিফটে উঠে আসতেছে সেখানে। মনে মনে সে মহা খুশি। আসার সময় নিতুর থেকে ক্যামেরাও এনেছে, এটা দিয়ে ভালো মানের ছবি তুলে শান্তকে ব্ল্যাকমেল করবে সে। রেস্টুরেন্টে এসে এদিক ওদিক তাকিয়ে একটা কোনায় সে শান্তকে দেখল। শান্ত বক বক করে কথা বলেই যাচ্ছে, আর তার সামনে মনে হয় একটা মেয়ে বসে আছেন। চুল দেখে মনে হয় মেয়ে, ইয়া বড় বড় চুল। আহানা লুকিয়ে লুকিয়ে শান্তদের পাশ থেকে কয়েক সিট দূরে এসে বসেছে। ওড়না দিয়ে ঘোমটা দিয়ে ক্যামেরা অন করলো। সে পেছন থেকে করচ করচ করে কয়েকটা ছবি তুললো। আরেকটা তুলতে যাবে, একসময় ওয়েটার এসে হাজির। দাঁত কিলিয়ে এসে বলল অর্ডার দিতে। আহানা পড়লো মহা বিপদে। তার কাছে তো 1 টাকাও নেই। কি করবে এখন? রেস্টুরেন্টে এসেছে যখন কিছু তো খেতে হবে, তা না হলে তো ওরা ওকে বসতে দেবে না। আহানা সব দিক ভেবে বলল, ওই যে লোকটা দেখছেন আমার ভাইয়া হয়, টাকা ওনার থেকে নিয়েন।
আমি এখানে আসছি আমার ভাইয়ার কাজের তদারকি করতে। এখন আপাতত আইসক্রিম দিয়ে যান। একটা ওয়েটার হেসে চলে গেল। আহানা এবার ছবি তুলবে মেয়েটার মুখ সহ। এগোতে এগোতে অনেকটা কাছে চলে এসেছে। সে ক্যামেরা ঠিক করে ভালো করে ছবি তোলার জন্য মেয়েটার দিকে তাকাতেই আহানা 440 ভোল্টের ঝটকা খেলো একটা। এক ছটকা খেলো একটা। এটা দেখি পোলা। আহানা ইয়া বড় হাঁ করে আছে। এসে ছেলেটার চুল ধরে দেখতে লাগলো। তারপর ছেলেটার গোপ ধরে টানাটানি শুরু করে দিল। সে শান্ত আহানাকে চোখ চম সে শান্ত আহানাকে দেখে চমকেছে। তার চেয়ে বেশি চমকেছে আহানা যখন ছেলেটার চুল আর গোপ টানাটানি শুরু করে দিয়েছে। শান্ত কিছু বুঝে উঠতে না পেরে আহানাকে টেনে ছেলেটার কাছ থেকে সরিয়ে আনলো। না হলে সে আর একটুর জন্য ছেলেটার চুল দাড়ি সব তুলে নিয়ে আসতো। আহানা শান্তর দিকে তাকিয়ে বোকা প্রশ্ন করে বসলো। আর সেটা হলো, আগে বলুন এটা মেয়ে না ছেলে? শান্ত ফিসফিসিয়ে বলল, তুমি এখানে কি করতেছো? আমার প্রশ্নের উত্তর দিন। অবভিয়াসলি ছেলে। গোপ দেখো না, যেটা ধরে টানছিলে এতক্ষণ। গোফ তো দেখতেছি, সাথে 1 হাত লম্বা মাথার চুলও দেখতেছি। তাই কনফিউশনে আছি, এটা কি আসলে? শান্ত ছেলেটাকে এক্সকিউজ মিস্টার বলে আহানার হাত ধরে দূরে নিয়ে আসলো। শোনো, এটা আমার ক্লায়েন্ট, ওনার সাথে মিট করতে এসেছি আমি। তুমি এখানে আসছো কেন সেটা বলো। বেডা না বেডি, কইতে আপনার এত সময় কেন লাগে বুঝি না আমি। এটা ছেলে, কথা শোনো নাই তুমি? অনেক ছেলেরা চুল বড় রাখে এমন আগে দেখোনি? বাহ, তো ভালো, দেখা হয়ে গেছে, যাও এখন। না, যাব না। কেন যাবা না? আমি আপনার জিএফ কে দেখতে এসেছি। শান্ত ভ্রুকুচকে এবার পুরো বিষয়টা বুঝলো। তারপর হাত গুটিয়ে বলল, আচ্ছা এবার বুঝলাম। আমার পেছনে গোয়েন্দাগিরি করো? বাপরে বাপ, হাতে দেখিনি তোর ক্যামেরাও আছে। আসেন আপনাকে মিট করাই আমার জিএফ এর সাথে। না না না, দরকার নাই। আরে আসেন আসেন। শান্ত আহানার হাত মুঠ করে ধরে টেনে সিটে বসিয়ে দিয়ে নিজেও ওর পাশে বসে পড়ল। আহানা ঢোক গিলে যেতে যেতে জানালার সাথে লেগে গেছে। মিট দিদার। ওর নাম দিদার উল হক, আমার ক্লায়েন্ট। আর দিদার উনি হলেন পাশের বাসার আন্টির টাইপস রিলেটিভ আমার। মানে সে আজ এসেছে আমার আর আমার জিএফ এর গোপন পিক তুলতে। দিদার হেসে বলল, আর সে আমাকে তোমার জিএফ ভেবেছে? হ্যাঁ, এবং ছবিও তুলে ফেলেছে মুখ না দেখেই। হা হা হা, ভেরি ফানি। তা এই ছবি দিয়ে উনি কি করতেন? সে আমাকে ব্ল্যাকমেল করতো। বাহ, কি আইডিয়া। ম্যাম, আপনার আইসক্রিম। আহান আইসক্রিমের দিকে তাকিয়ে তারপর শান্তর দিকে তাকালো। ভয়ার্ত স্বরে বলল, খাবো না আমি। শান্ত ওয়েটার থেকে আইসক্রিম নিতে নিতে বলল, মারবো না তোমাকে, মারার চেয়েও কঠোর শাস্তি দেব আমার পেছনে লাগার জন্য। আহানার হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে শান্ত দিদারকে বিদায় দিল। তারপর আহানার দিকে ঘুরে বসে তার হাতে থাকা কফির মগে চুমুক দিল। আহানা আইসক্রিম খাচ্ছে আর মনে মনে ভাবছে কি করে রক্ষা পাবে সে এই মেয়ে। আহানা আইসক্রিম মুখে দিতে শান্ত এই মেয়ে বলল, তাই ওর গলায় আইসক্রিম থাকা বাদাম আটকে গেল। কাশতে কাশতে বলল, কি তোমারে আমি হাড়ে হাড়ে চিনি। চিনছেন তো ভালো করছেন, আবার বলার কি আছে। আজ তোমার হাত পা ভেঙে তারপর বাসায় নিয়ে যাব। কেন এমন করবেন আপনি? শান্তর পেছনে কোনো গোয়েন্দা লাগলে এমনই শান্ত এমনই এমনই ছাড়ে না। আর হলো কথা জিএফের, আমার এসবের ইন্টারেস্ট নেই। মা যাকে বলবে তাকেই বিয়ে করে নেব। ওহ, দেখি ক্যামেরা দেখাও। না, কেন দেখবেন আপনি? একদম ধরবেন না ক্যামেরা। তার মানে নিশ্চয় কিছু একটা গন্ডগোল আছে। দেখি, দাও আমাকে। না, দিব না। শান্ত আরো এগিয়ে গেল আহানার দিকে।
আহানা ভয়ে পিছিয়ে গিয়ে হাতে থাকা আইসক্রিম এক চামচ শান্তর গালে লাগিয়ে দিল, একদম লেপ্টে। শান্ত চোখ বন্ধ করে টেবিল থেকে টিস্যু নিয়ে মুখ মুছতে গিয়ে থেমে গেল। আহানা বোকার মতো তাকিয়ে আছে, তার হাতের থাকা ক্যামেরাটার পেছনে লুকাচ্ছে। শান্ত আহানার গায়ের ওড়না দিয়ে মুখ মুছে নিল। আহানা কোনো রিয়াক্টই করলো না, কারণ এখন তার একটাই কাজ, আর সেটা হলো ক্যামেরার লুকানো। শান্ত মুখ মোছা শেষ করে আহানার হাত চেপে ধরলো, কিছুটা জোরেই। আহানা হাত মুচড়াতে মুচড়াতে বলল, তাও ক্যামেরা দেব না আমি। শান্তর সাথে জোরাজুরিতে পারল না আহানা। শান্ত ক্যামেরা নিয়েই ছাড়লো। তারপর দেখলো আহানা মোট 14টা ছবি তুলেছে, সবগুলোতে শান্ত হেসে তাকিয়ে আছে সামনে বসা মানুষটির দিকে। শান্ত অফিসের কথা বলার সময় মাঝে মাঝে হেসেছিল। আহানা ঠিক ওই সময়টাই ছবি তুলেছে, যেন ওর মা মনে করে এটা সত্যি ওর জিএফ। আচ্ছা, বাকি ছবিগুলো মেয়ের চুল তুলেছে সব। ভাই রে, আমাকে ফাঁদে ফেলার সব তৈরি করে নিয়েছিল বেকুবের গোষ্ঠীটা। আহানা টেবিলের নিচ দিয়ে বের হয়ে এক দৌড় মেরেছে ততক্ষণে। শান্ত সামনে তাকিয়ে দরজায় দাঁড়িয়ে থাকা দারোয়ানকে ইশারা করলো। দারোয়ান আহানার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। সাথে সাথে আহানা পেছন ফিরে তাকিয়ে দেখলো শান্ত হাসতে হাসতে আসতেছে এদিকে।